বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমরা যে আলোচনায় সময় দিচ্ছি বা যে বিষয় নিয়ে সর্বাত্মক একটি পরিকল্পনা উপস্থাপন করার পথচিত্র অঙ্কন করছি, সেই চলার পথে আজকে আমি আমার কম্পিউটারের পর্দাতে ধারণ করেছি ৪র্থ নম্বর সমস্যা, কিন্তু এটার মধ্যে বিষয়গুলি অনেক আছে। সমস্যার নাম্বার এখানে ৪র্থ, কিন্তু বিষয়গুলি অনেক। আমি আপনাদেরকে তার সুরে শোনাচ্ছি প্রথম, তারপর আমি একে একে সেগুলির সমাধান তত্ত্ব আমার লিখিত গ্রন্থ পরিবর্তনের আলোকে ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য প্রস্তুত হয়েছি ইনশাআল্লাহ। প্রথম উপর থেকেই পড়তে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক সকল স্তরে চলমান সমস্যা কি কি, যা বারবার এটা উপরে হেডলাইনে থাকবেই। এস রিচার্ডস পরিবার বাংলাদেশের গবেষণা থেকে সেই সকল সমস্যার কি সমাধান উপস্থাপন করা হয়েছে পারিবারিক সমাজ ব্যবস্থার মাধ্যমে, হলো প্রশ্ন। অর্থাৎ জাতীয় জীবনের সকল সমস্যার শান্তিপূর্ণ স্থায়ী সমাধান তত্ত্ব। এরপরে এই যে আজকে ৪ নম্বর সমস্যা নম্বর ৪ দিয়েছি, তাতে নারীর নিরাপত্তা বিধান, নারীর পর্দা, নারীর স্বাধীনতা, সম্পদ নিয়ে ভাতৃঘাতী বিরোধ, আমাদের সমাজে যেটা খুব ব্যাপক মাত্রায় চলমান, ডাকাতি, চুরি, এ ধরনের সমস্যা এবং এটার সমাধান। একই সাথে বৃদ্ধ অসুস্থগণের সেবা সমস্যা, অর্থহীন দরিদ্র ব্যক্তি ও পরিবারগুলির সমস্যার সমাধান, সাথে জাকাত প্রদান সহ অর্থ সহায়তা প্রদান চিত্র, যা বর্তমান গণতান্ত্রিক সমাজে, অর্থাৎ সহায়তা প্রদান করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে আর যা করা হয়, যে যেমন এখন রমজান মাস, এখন এই যে দান সদকা, জাকাত, এই সমস্ত দেওয়ার জন্য সমাজে যে বিশৃঙ্খল এক ব্যবস্থা, এইগুলির একটি সমাধান যা চলমান, তার সমাধান, অর্থাৎ গণতান্ত্রিক সমাজে এইগুলি চলমান। এই সমস্যার কোনো সমাধান প্রচলিত আইন নীতিমালা দিয়ে নিয়ন্ত্রণ হচ্ছে না, হবেও না। কেমন করে এই সকল সমস্যার সমাধান হবে? পারিবারিক সমাজ কাঠামো দ্বারা সহজ, নিরাপদ, শান্তিপূর্ণ সমাধান লিখিত আছে পরিবর্তন গবেষণা গ্রন্থে। তাই এটার ৪ নম্বর সমাধান তত্ত্বের ভিডিও বক্তব্য ও তথ্যচিত্র উপস্থাপন। এটা হলো আজকের আলোচ্য বিষয়ের প্রাথমিক পরিচিতি। এখন আপনি আসেন, আমরা একে একে বিষয়টা নিয়ে আমার, অর্থাৎ এস রিচার্ডস পরিবার ব্যানারে আমি যে গবেষণা গ্রন্থ রচনা করেছি, সেই গ্রন্থের মধ্যে সমস্যাগুলির সমাধান তত্ত্ব লিখিত আছে, কিন্তু বর্তমান প্রযুক্তি এবং সহজলভ্যভাবে প্রত্যেকের ঘরে ঘরে, অর্থাৎ সমস্ত পৃথিবীতে এই কথাগুলিকে
খুব সহজে সংক্ষিপ্ত সময়ে ছড়িয়ে দেওয়ার, প্রত্যেকের কান পর্যন্ত, প্রত্যেকের চোখ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেটা হইল ডিজিটাল ব্যবস্থা। ইন্টারনেটের মাধ্যমে এই যে বিভিন্ন অ্যাপস, এবং এই যে আমি এখন ব্যবহার করতেছি এখানে বিশেষ করে ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে আমার একটি ঠিকানা আছে, ঠিক এমনিভাবে ফেসবুক, এই দুইটাতে আমি ব্যবহার করতেছি। এগুলি দিয়ে সমস্ত পৃথিবীর মানুষের সম্মুখে এই বিষয়টা আমি উপস্থাপন করতে পারতেছি। আর শুধু বইটা লিখে রেখে দিলে কখনো কেউ পড়বে তা দিয়া, আর এখন প্রয়োজন ব্যাপক। সমস্ত পৃথিবী জুড়েই অন্যায়, অত্যাচার, অনিয়ম চলছে, আর আমার বাংলাদেশে বর্তমানে ব্যাপক মাত্রায় এক অন্ধকার যুগ আবির্ভূত হয়েছে। অর্থাৎ আমি আজকে 21শে মার্চ 2025 সকালবেলা এই ভিডিও তৈরি করতেছি। এখন আমার দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি একেবারেই অন্ধকারে, নিগুড় অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। এই অবস্থাকে সামনে রেখেই এই বক্তব্যগুলি এখন খুব দরকার এবং দ্রুত মানুষের সম্মুখে উপস্থাপন করা দরকার, আর সমাধান এখানে হওয়া প্রয়োজন। এটা প্রত্যেকটা ব্যক্তির এখন আত্মার, মানে হৃদয়ের চাহিদা যে সমস্ত সমস্যার সমাধান হোক। কিন্তু সবাই সমস্যা নিয়ে আলোচনা করে, সমস্যার ভুক্তভোগী, সমস্যার চিত্র দেখতেছে, সমস্যা নিয়ে হাই হতাশ করতেছে, কিন্তু সমাধানের কৌশল কারো কাছে সুনির্দিষ্ট নয়। আর যে সমাধান বলা হয় যে আইন আছে, বিচার করবে, পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী আছে, সামরিক বাহিনী আছে, তারা এগুলি নিয়ন্ত্রণ করবে, করতে পারবে, বা করছে না কেন, কখন করবে, হচ্ছে না কেন, বহুমুখী আলোচনা করা যাচ্ছে, আলোচনা চলছে, আলোচনা থাকবে, কিন্তু পৃথিবীর কোথাও এই সমস্ত সমস্যাগুলির সুস্পষ্ট স্থায়ী সমাধান এখন নাই। আপনি ইসলামিক রাষ্ট্রগুলি, যদিও ইসলামিক রাষ্ট্র বলতে ধর্মভিত্তিক বহু মানুষ, অর্থাৎ যেমন সৌদি আরব বা অন্যান্য আরব দেশগুলি, যারা নাকি অধিকাংশ বা 90%, 99% মুসলমান অধ্যুষিত অঞ্চল, আর অমুসলমান অধ্যুষিত অঞ্চলের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ এবং এশিয়া, আফ্রিকাতেও আছে। আর এশিয়া, আফ্রিকাতে মুসলমান অধ্যুষিত অনেক দেশও আছে, কিন্তু সকল ক্ষেত্রে, সকল দেশে এই সমস্ত সমস্যার মাত্রা কোথাও কম, কোথাও বেশি, কিন্তু সমস্যা এটা আছে, যে বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করলাম। আর ওরা যেখানে দাবি করা হয় যে না, তারা সমস্যার ভালো সমাধান করেছে, কিন্তু তাদের সমস্যার যে তারা যে যতটুকু সমাধান করছে, এই সমাধানের সাথে আমি যে সমাধান উপস্থাপন করতেছি তার তুলনীয় হওয়ার মতো না। কারণ এটা হলো জান্নাতি মতো, জান্নাত লাভ করার মতো একটা সামাজিক পরিবেশ তৈরি করবে এই পারিবারিক সমাজ ব্যবস্থা দিয়ে। আমি যে পারিবারিক সমাজ ব্যবস্থার কথা বলছি এখানে, এই জিনিসটা মনোযোগ দিয়ে আমাদেরকে সকলকে ধারণ করতে হবে। অর্থাৎ পারিবারিক সমাজ ব্যবস্থার মধ্যে এবং মাধ্যমে যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে যে কিভাবে সমাধান হবে, এই তত্ত্বটা আমি এখানে দিতে চাচ্ছি। চলুন আমি সমস্যার সমাধান তত্ত্বে প্রবেশ করে ফেলি। আমি কিন্তু একই চিত্র, যে চিত্র সমাধানের যে তত্ত্বচিত্র আমি উপস্থাপন করেছি, সেটা হইল আমার একটা গ্রাফিক্যাল চিত্র, যেখানে আমি সমস্যার সমাধান তত্ত্ব, কর্মকৌশল, যেখানে আমি কর্মকৌশলের তত্ত্বচিত্র যেখানে উপস্থাপন করেছি। আর লিখিত বর্ণমালাগুলি তো আমার এই যে গ্রন্থ আছে, যে পারিবারিক বিষয়ের উপরে যে পরিবর্তন গ্রন্থটি বারবার আমি প্রদর্শন করতেছি এবং করতেই হবে, কারণ এটাই হলো এই সমস্যা সমাধানের মূল গ্রন্থ, এবং এখানেই
পাচ্ছেন আপনারা সমস্যার সমাধানের যে মূল গ্রন্থের মধ্যে সমস্ত কিছুর পাওয়া যাবে। এই গ্রন্থটাই হলো প্রায় 700 পৃষ্ঠার গ্রন্থ। এটার সাথে যুক্ত আছে এই অতিরিক্ত অংশ হিসাবে, অর্থাৎ সংক্ষিপ্ত কিন্তু প্রয়োজনীয় অতিরিক্ত অংশ হিসাবে এইটুকু আছে, এই ছোট একটি বই। যাই হোক, চলেন এখন আমরা আলোচনায় প্রবেশ করি। পরিচিতি এবং প্রয়োজনীয় আলোচনা কিন্তু দরকার। এখন আপনি বিষয়টাকে ধারণ করতে হবে, তার আমার যেই বক্তব্যের যে বিষয়, সে বিষয়টাকে আপনার ধারণ করতে হবে খুব সহজ এবং খুব নিরাপদ কৌশল হিসাবে। আমি আপনাদের সম্মুখে বিষয়টা উপস্থাপন করতে পারছি কিনা এটা আপনারা মূল্যায়ন করবেন, বিচার বিশ্লেষণ করবেন। এরপরে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং কি করণীয় নিজেদের জন্য সেটা নির্ধারণ করবেন। এবং এখানে আমার আহ্বান, আমি প্রথমে আরও আগেই যে আহ্বানপত্র দিয়েছি আপনাদের সম্মুখে, সেই আহ্বানের জবাব দিবেন। ঠিক আছে বন্ধুগণ, চলুন আমরা এখন আজকের যে বিষয়, আবারও বিষয়টাকে আপনি স্মরণে রাখতে হবে। বিষয়টা ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা আলোচনা করব, কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা হইতে হবে। প্রথম আসছে এখানে সমস্যার নারীর নিরাপত্তা বিধান, নারীর পর্দা এবং নারীর স্বাধীনতা। এই বিষয়টা নিয়ে প্রথম আলোচনা করে নিচ্ছি। এরপরে ভাতৃঘাতীতে ঢুকবো, একে একে আলোচনা করব। আচ্ছা, এখানে নিরাপত্তা, নারীর নিরাপত্তা দরকার, ঠিক আছে না? নারীর নিরাপত্তার জন্য আমারই ব্যবস্থাপনা, এই যে পারিবারিক সমাজ কাঠামো যেটা আমি দেখাচ্ছি, এটা কিভাবে কাজ করবে। এখানে এই যে দেখেন, আমি যে বিষয়গুলি আগের থেকে বারবার আবার বলতে হবে, এই যে নিরাপত্তা বিভাগ যে তার দায়িত্ব একটা, আবার এই যে পরিবেশ বিভাগ, পরিবেশের বিভাগেরও দায়িত্ব আছে। আবার এই যে আমি নারীর ব্যাপারে এখানে পর্দার কথা বলেছি, নিরাপত্তার কথা বলেছি। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি বিশেষ করে তিনটি বিষয়, এখানে নারীর সাথে সম্পৃক্ত তিনটি বিষয় আমি রাখছি: নারীর নিরাপত্তা বিধান, নারীর পর্দা, নারীর স্বাধীনতা। এখন এই স্বাধীনতা কিভাবে নারী ভোগ করবে, পর্দা কিভাবে করবে এবং নিরাপত্তায় সমাজ নারীকে কিভাবে নিরাপত্তা দিবে, এই তিনটা বিষয় আপনি এই চিত্রের মধ্যে, এই গ্রাফিক্যাল চিত্রের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। কিভাবে পেয়ে যাচ্ছেন আপনি দেখেন, কিভাবে আমি আপনাদেরকে, আমি বিষয়টা একই সিস্টেমে, কারণ আমি কিন্তু প্রথমেই পাড়া মহল্লা, মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার মানে একটা ব্যবস্থাপনা কাঠামো, পরিচালনা পরিষদ আমি কিন্তু নির্বাচনের মাধ্যমে সৃষ্টি করে নিয়েছি আগে, ঠিক আছে? এটা সবার মনে আছে। এই যে সৃষ্টি করে নিয়েছি 7 জন 8 জনের, তার মধ্যে কিন্তু আমি এই যে প্রত্যেকটা এখানে নিরাপত্তা, পরিবেশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সবগুলি দপ্তর এখানে রাখা আছে, 7টি মৌলিক বিষয়। আর এখন নারীর নিরাপত্তার জন্য নিরাপত্তা বিভাগ কাজ করবে, নারীর পর্দার বিষয়ে পরিবেশ বিভাগ কাজ করবে, আর নারীর যে স্বাধীনতা সেটাও পরিবেশ বিভাগেরই মধ্যে পড়ে। কারণ নারী কিভাবে চলবে, নারীর স্বাধীনতা এটা একটা পরিবেশের অংশ। নারীর নিরাপত্তাটা নিরাপত্তা বিভাগের অংশ হলেও সেগুলির সাথে একটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আবার নারীর যে স্বাধীনতা, নারীর নিরাপত্তা এবং নারীর পর্দা, তিনটা বিষয় ভালো করে খেয়াল করবেন। আমি এখানে প্রথম এই বিষয়গুলির সাথে নারী সমাজটাকে সম্পূর্ণভাবে যুক্ত করে ফেলছি। এই যে দেখেন, হাজারা কাউন্সিল, সমস্ত নারী, পাড়া মহল্লা পরিবারের যত নারী আছে সবাই এই হাজারা কাউন্সিলের সদস্য। তারা নিজেরা নিজেদের মধ্যেই তাদের নিরাপত্তার জন্য কি কি প্রয়োজন তারা নিজেরা আলোচনা করবে এবং সেই আলোচনা মোতাবেক তারা তাদের দাবি সমূহ, তাদের প্রয়োজন সমূহ উপস্থাপন করবে এই পাড়া পরিবার পরিষদের সম্মুখে, পাড়া পরিবার প্রধান বরাবর।
সব সময় যে কোনো বিষয়ে তা উপস্থাপন করতে পারবে। এরপরে আসছে নারীর যে পর্দার বিষয়। হ্যাঁ, নারীর পর্দার বিষয়, নারী কতটুকু কি পর্দা করবে কি করবে না, কিভাবে করবে, এই বিষয়ে এক নীতিমালা আমার বইয়ে, অর্থাৎ আমার যে গবেষণা গ্রন্থ আছে সেখানে আমি লিখে রাখছি। আর এই বিষয়ের মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবন, তার পারিবারিক জীবন থেকে আমরা পরিষ্কার ধারণা পাই, পরিষ্কার চিত্র পাই যে কিভাবে হবে সে নিরাপত্তা, মানে পর্দার সাথে নিরাপত্তার সম্পর্ক, নিরাপত্তার সাথে পর্দার সম্পর্ক। আবার একইভাবে এই নিরাপত্তা পর্দার সাথে তার নারীর স্বাধীনতার সম্পর্ক। যেমন একটি ঘটনা বা একাধিক ঘটনা যা আমি পূর্বের এক ভিডিওতে উল্লেখ করে আসছি। এই রমজান মাস, আজকে রমজানের 20 রমজান, এই রমজান মাসের ঘটনায় আমার দেশে প্রথমত দুইটা ঘটনায় ঢাকা শহরের কেন্দ্রিক। একটি হলো ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষার্থী, নারী শিক্ষার্থীকে তার ওই ইউনিভার্সিটির এক কর্মচারী তার পূর্ণার সম্বন্ধে, তার পর্দার বিষয়ে তাকে নাজের হাল করছে। এটা হলো আলোচনা, বক্তব্য। আমি এগুলি নিয়ে বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আমি সমাধান তত্ত্বে যাচ্ছি। আবার সেই ঢাকা শহরেই দুই নারী সিগারেট বা সিগারেট পান করছে খোলা ময়দানে। তা নিয়ে এক কাণ্ডকীর্তি যা আপনারা সবাই জানেন। এর ভিতরে এগুলি নিয়ে পরবর্তীতে ব্যাপক মিছিল মিটিং হয়েছে, কেস কামারিও হয়েছে, অনেক কিছু হয়েছে এবং হইতে থাকবে। আমার এই তিনটি বিষয় যা আমি নির্ধারণ করেছি, নারীর বিষয়ে পর্দা, নিরাপত্তা এবং স্বাধীনতা, এই তিনটি বিষয়ই এই সমস্ত আলোচনার সাথে, এই সমস্ত ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত। এখন পারিবারিক সমাজ ব্যবস্থা হলে আমরা কিভাবে এটাকে সমাধান দিব, আমি কিন্তু আমার বইয়ে সমস্যার সমাধান তত্ত্ব লিখেছি, কিন্তু সেইগুলি আমি এখানে উপস্থাপন করব। কিন্তু এগুলি উপস্থাপন করলে পরেই যে সমস্যার সমাধান হবে না, এটাকে নীতিমালা হিসাবে, জাতীয় নীতিমালা হিসাবে, জাতীয় বিধান হিসাবে আগে পার্লামেন্টেরিয়ান, নির্বাচিত পরিষদ দ্বারা রিকগনাইজড হইতে হবে, গ্রহণযোগ্য হইতে হবে, গৃহীত হইতে হবে। এটা আগে বলে নিচ্ছি। তাছাড়া আপনি কোনো কিছুই কারো উপরে প্রয়োগ করতে পারবেন না, যেটা নাকি প্রয়োগ করেছে ঢাকাতে যে ঘটনা দুইটি ঘটেছে, যারা প্রয়োগ করেছে, যে নারীকে বাধা দিয়েছে, যা নারীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে, একদিন নারীদের দাবি বা নারী পক্ষের এক পক্ষের দাবি যে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, আরেক পক্ষের দাবি যে ওরা সামাজিক বা আমাদের পরিবেশের বা আমাদের অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে বা আমাদের পরিবেশে ইসলামিক এগুলিতে চলে না, এগুলি চলবে না, এরকম করা যাবে না। সে তার ইচ্ছাটাকে নারীর উপর তার মতো করে চাপাই দিতে চাচ্ছে, কিন্তু রাষ্ট্রীয় বিধান সে সুযোগ নাই। সে দুইটাও অনিয়ম করেছে। একটা হলো তাদের ব্যক্তিগত বা তাদের কতক লোকের ইচ্ছাকে চাপিয়ে দিতে চাইছে নারীর উপরে, আবার রাষ্ট্রীয় বিধান সেগুলি এলাও করে না। ঠিক এমনিভাবে নারী যে বিষয়গুলি করেছে, সে যে পর্দার ব্যাপারে তার যে সীমা কতটুকু কি হবে, এটাও আমার দেশের কোনো আইনি বিধিবিধানে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত না। আবার নারী খোলা জায়গায় চা পান বা স্বাধীনতা, সে তার ইচ্ছা মতো যেমন খুশি চলবে, এই স্বাধীনতা যে সে বুক করবে, কতটুকু বুক করবে, কিভাবে চলবে, এগুলির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞায়িত না। আর এমন একটি চিত্র যে যা খুশি করবে, যেমন খুশি চলবে। এই সমস্তগুলি কারণে পক্ষ বিপক্ষ
আমরা বিশৃঙ্খলভাবে আচরণ করতেছি। এইগুলি সুশৃঙ্খল একটা সমাধান প্রয়োজন, এই কথাতে কেউ দ্বিমত করার কিছু নাই। সুশৃঙ্খল সমাধানটা কি হবে, বিষয়টা হচ্ছে এখানে। ঠিক আছে বন্ধুগণ, আমি সেই সুশৃঙ্খল সমাধানটা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি। আপনারা যদি সেই সুশৃঙ্খল সমাধানে বন্ধুগণ, সেই সুশৃঙ্খল সমাধানে আমরা পৌঁছার চেষ্টা করতে পারি। আর সেই চেষ্টাটা জন্যই আমি গত 40 বছর যাবৎ এই বিষয়গুলি নিয়ে গবেষণা করেছি, এবং আমার বই, এই যে গবেষণা তত্ত্বের যে বই আমি আপনাদেরকে দেখাইলাম পরিবর্তন, এটা 2004 সনের লেখা। আজকের ঘটনার প্রেক্ষিতে আমি কিছু লেখা উপস্থাপন করিনি। এটা আমার দীর্ঘ সাধনা গবেষণার ফসল, এবং এগুলি আমি মুহাম্মদ মুস্তাফা ইসলামের মদিনার জীবনকে কেন্দ্র করে, সেই চিত্রতত্ত্বকে ধারণ করে, কোরআন আমি যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানকে ধারণ করে, এবং সমস্যার চিত্রতত্ত্ব, জিন বিজ্ঞান অর্থাৎ জিনগত যে চিত্র, আমি জিনের চরিত্র তত্ত্ব, জিন কর্মকাঠামোর উপর আমি এখন পর্যন্ত বক্তব্য যাইতে পারি না। সেই বিষয়ে লিখিত গ্রন্থটি হচ্ছে জ্ঞান সিম সার্ভার। আমি সেখানে প্রবেশ করতে আমার সময় লাগবে, আমি একা একা দ্বারা যাব, কিন্তু মধ্যে মধ্যে আমি সেই জিনিসগুলি কিছুটা হাইলাইট করতে হবে। কারণ হলো যে আমি যে বিষয়গুলি আলোচনা করতেছি তার তথ্য, বৈজ্ঞানিক তথ্য আছে, সেটা হলো জিনগত তথ্য আছে। কারণ মানুষের কর্মকাণ্ড, চিন্তা চেতনা জিন ধারণ করে, আর জিন দ্বারা সংগঠিত হয়। এখন আপনি জিনের নেগেটিভ পজিটিভ চরিত্র আছে, আর সেইগুলির ফলাফল আছে ইন্নামা আমালু বিন্নিয়াত, অর্থাৎ মুহাম্মদ ইসলামের কথা, যে তোমার কর্মের ফল দ্বারা তোমার কর্ম, মানে তোমার ভিতরের চেতনা দ্বারা তোমার কর্মের ফল নির্ধারিত হবে। এই বিষয়গুলি সাধারণভাবে মানুষ আলোচনা করে, কিন্তু এগুলি জিন তত্ত্ব, কর্মতত্ত্ব এবং তার বিকাশ তত্ত্ব, এগুলি মানুষ আমরা যেভাবে উপস্থাপন করব সে বিষয়গুলি তারা জানে না। কারণ এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি সেগুলি লিখেছি, আর আমি আপনাদের সম্মুখে এখন ভিডিও আকারে সেগুলি উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। তাহলে এখন যে বিষয়টা আমি ধারণ করলাম, নারীর নিরাপত্তা, নারীর স্বাধীনতা, নারীর পর্দা, সব কিছুর জন্য আপনাকে সুশৃঙ্খল একটা বিধিবিধান তৈরি করতে হবে। আমি সে বিধিবিধানগুলির দুই একটা লোক বলবো, এটা তো অনেক বিশাল বিষয়, সব বলার প্রয়োজনও নাই, একটু বললেই বুঝবেন। যে নারীর যেমন আমরা একটা বাহ্যিক পর্দার কথা বলি, যেটা নাকি আমাদের প্রচলিত ভাষায় বুরখা বলে, বা শরীরকে আবৃত করে রাখা নারীর জন্য, এটা কোরআনের আল্লাহ তাআলার বিধান। কিন্তু আমরা যেহেতু মুসলমান, আমরা যদি কোরআনকে অনুসরণ করি, মুসলমান হিসেবে দাবি করি, তাইলে আমাকে এখানে ঢুকতে হবে। আর এই বিধানের সুফল কি কি আছে সেগুলি সবাই কম বেশি বুঝি, আর এইগুলি আমি আমার পরবর্তীতে এগুলি বিস্তারিত আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনাতে যখন যাব তখন সেগুলি বলতে পারবো। এখানে এই বিষয়ে যদি এক বিষয়ে ব্যাপক আলোচনায় ঢুকে পড়ি, তাইলে আমার বর্তমান অবস্থানে সেটা সম্ভব না। এখন এই বিধিবিধানগুলি, একটি যেটা বললাম নারীর শরীর ঢেকে রাখা, এটা আল্লাহ তাআলা আমাকে যে জ্ঞান দিয়েছে সেটা আমি সরাসরি বলে দেই। তা হচ্ছে যে নারী, এখন যে বিষয়টা খুব বেশি উপস্থাপন করার চেষ্টা করা হয়, একবারে চোখ রেখে বাকি খুব শক্ত করে হাত পা মোজা দিয়ে ঢেকে রাখতে হবে, এটার যে প্রবণতা, এটা কোরআন এবং নারী স্বাধীনতা বা নারীর সৌন্দর্য, নারীর জীবন সচ্ছল স্বাভাবিক জীবনের সাথে সম্পূর্ণ সচল না, সম্পূর্ণ চলে না। কেন চলে না এবং এর কতটুকু প্রয়োজন না, এই বিশাল ব্যাপক আলোচনা, সেগুলি করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে, আমি সেদিকে যাইতে পারতেছি না। কিন্তু আমি পর্দাটাকে যে জায়গায় আমি সংজ্ঞায়িত করেছি, অর্থাৎ আমি যে যতটুকু আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়ে জ্ঞান লাভ করেছি, সেটা হলো,
একজন নারী যে স্কুলে যে আমরা মেয়েদেরকে ড্রেসটা পরতে দেখি, মাথা সহ স্কার্ফ আকারে যতটুকু পরে মুখটুক খোলা রেখে যথেষ্ট, এতটুক নারীর জন্য, পর্দার জন্য যথেষ্ট। আর কোরআন শরীফের আদেশ অনুসারে আনত দৃষ্টি, অর্থাৎ দৃষ্টিটাকে সংযত রেখে চলাচল করা, এটা পুরুষ নারী সকলের জন্য। এই পর্দার বিষয়টা এরকম। আর নিরাপত্তার বিষয়টা, নারীর নিরাপত্তা নারীর দায়িত্বই না, নারীর নিরাপত্তার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের এবং সমাজের সর্বস্তরের সকল পুরুষের। নারীকে সে সমাজ, সকল তার নিজ পরিবারের, তার পাড়া পরিবারের, তার রাষ্ট্রের, পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো নারী, যে কোনো ধর্মের নারীকে সে নিরাপত্তা দিতেই হবে তাকে। এখানে বাধ্যবাধকতা আছে। যদি কোনো পুরুষের সামনে কোনো নারী নিগৃহীত হয় আর সে যদি তা প্রতিরোধ করতে আগায় না যায়, তাহলে যে নিগ্রহণ করছে সে যতটুকু অপরাধী, যে নিগৃহীত হওয়া নারীকে দেখার পরে প্রতিরোধ করতে যায়নি, প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, সেও অপরাধী। উভয়ের শাস্তি হবে আমার পারিবারিক বিধানে তা লিখিত আছে। এবং সেই সমাজ পারিবারিক সমাজই হবে না, সে সমাজকে পারিবারিক সমাজ হিসেবে গ্রহণই করা হবে না যে সমাজের নারী সম্পূর্ণভাবে নিরাপদ না এবং সে সমস্ত মানুষগুলি, সমস্ত পুরুষগুলি নারীর নিরাপত্তার জন্য অঙ্গীকারবদ্ধ না। এবং কেউ ইফটিজিং করবে, সে ইফটিজিং যেই করবে সাথে সাথে ওই আশেপাশে বা ওইখানে যত পুরুষ থাকবে বা যার সম্মুখেই পড়বে সে সাথে সাথে এটা প্রতিরোধ করবে এবং তাকে ধরে নিয়ে সমাজের যে তার পরিবার আছে, যে পরিবার, পাড়া মহল্লা পরিবার ব্যবস্থাপনা, সেখানে উপস্থাপন করবে, সেখানে তার বিচার শুরু হয়ে যাবে সাথে সাথে, কোনো সময়ের দরকার নেই। আর সে নারী রাস্তায় চলতেছে অন্য কোনো মহল্লায়, অন্য কোনো জেলায়, অন্য কোনো দেশে, সেখানেও যদি তার উপরে কোনোভাবে আক্রান্ত হয়, সে তার জন্য তার সম্পূর্ণ প্রতিবাদ এবং প্রতিকারের জন্য তার প্রতি পাড়া মহল্লা যেটা, সেই নারী যেখান থেকে সে জন্মগ্রহণ করছে, যেখানকার প্রমাণপত্র অর্থাৎ পরিচয়পত্র সে বহন করে, সেখানকার তারা সেটার জন্য ওই নারীর পক্ষে সকল কিছু করবে। আর যে জায়গায় ঘটনা ঘটছে সেটা যদি পাড়া মহল্লা পরিবার, অর্থাৎ আমার এই বাংলাদেশের কোনো এলাকা হয় যেখানে নাকি পাড়া মহল্লা পরিবার যদি আমরা প্রতিষ্ঠা করে ফেলি, তাহলে সেই পাড়া মহল্লা পরিবারের সমস্ত পুরুষ সদস্যগণ তার জন্য দায়ী হবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। অর্থাৎ যে কোনো নারী, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, তাকে নিরাপত্তা দিতে হবে। তার গায়ে কাপড় সে কতটুকু পড়ছে এটা না, তাকে নিরাপত্তা দিতে হবে। এটা হইল পুরুষের জন্য এই পারিবারিক সমাজে বাধ্যবাধকতা। এবার মুহাম্মদ ইসলামের মদিনার জীবন এবং তার চরিত্র থেকে, মুহাম্মদ ইসলামের জীবন থেকে আমি এটা শিখেছি, আল্লাহ তাআলা আমাকে এটা শিখাইছে। ঠিক আছে, এরপরে আসেন নারীর স্বাধীনতা। আমি নারীর স্বাধীনতা যে প্রচলিত যে ধ্যান ধারণা যেটা প্রকাশ করা হয়, যেভাবে প্রকাশ করা হয়, যা খুশি করবে, এটা পারিবারিক সমাজে এটা চলবে না। পারিবারিক সমাজে আবার তাকে জোর করে, তাকে বাধা দিয়ে, বাধ্য করে কোনো কিছু করার কোনো ব্যবস্থা নাই, শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে, আমি সেই বইয়ের সেই পৃষ্ঠাগুলি উল্টাই আপনাদেরকে দেখাইতে পারবো না, আর সব বিস্তারিত আলোচনাও করতে পারবো না, শুধু বিষয়টা উপস্থাপন করতেছি। শর্ত হচ্ছে যে যখন আমরা পারিবারিক সমাজ কাঠামো তৈরি করব, সেখানে সমস্ত পরিবারগুলি সকল বিষয়ের নীতিমালা নির্ধারণ করে সে নীতিমালাগুলিকে জাতীয় সংসদে পাঠাবে, যে আমরা আমাদের সমাজে নারী কতটুকু পোশাক পরবে, কেমনভাবে চলবে এবং কে কে কি করবে না করবে। এখন আমার
পাড়াতে 100টি পরিবার আছে বা 500টি পরিবার আছে, এখন 2টি পরিবার সে মুসলমান, কিন্তু সে নারীর আমাদের নীতিমালা মোতাবেক বা ইসলামিক নীতিমালা মোতাবেক তারা পর্দা করবে না। তারা স্বাধীনতা বলতে যা বুঝে তারা অর্ধ পোশাক বা তেমন কিছু পরিধান করবে এবং সমাজে তাদের মতো করে বিচরণ করবে। এটা হলো তাদের চাওয়া, যা বর্তমান গণতান্ত্রিক সমাজের মধ্যে চলমান যেটা সমস্যার, যাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে। কিন্তু আমার পারিবারিক ব্যবস্থাতে ওই ধরনের পরিবার, ওই ধরনের অনিয়ন্ত্রিত জীবন যে সমস্ত পরিবারের মধ্যে চলমান থাকবে, ওরা আমাদের শর্ত অনুসারে পারিবারিক সদস্য হবে না, তাকে আমরা পরিচয়পত্রই দিব, পারিবারিক সদস্য হিসেবে স্বীকার করব না। আবার এটার স্বীকার না করার ফলে আরেকটা সমস্যা তৈরি হবে, যে সে আমাদের ভিতরে থাকবে কিন্তু আমাদের সদস্য না, সে তার ইচ্ছা মতো চলবে না, তাও সে চলতে পারবে না। তাকে আমরা একটা নির্দিষ্ট সময় এবং ব্যবস্থাপনা বিধিবিধান তৈরি করে বলে দিব যে তুমি যদি আমাদের সমাজের ভিতরে তুমি যদি পরিচয় বহন করে আমাদের সাথে আমাদের মতো করে চলতে না পারো, নিয়ন্ত্রিত এবং নিরাপদ জীবনের জন্য যে সামাজিক পরিবেশ সৌন্দর্যমণ্ডিত রাখার জন্য যে পোশাক এবং যেভাবে চলাচল করার বিধিবিধান আমরা করতে চাই বা আমাদের 70% জনতা যেটা চাচ্ছে, সেটা যদি তুমি না অনুসরণ করতে তুমি যদি ব্যর্থ হও, তাহলে তোমাকে আমাদের এলাকা অর্থাৎ আমাদের পরিবার থেকে তোমাকে অন্যত্র মাইগ্রেট করতে হবে, চলে যেতে হবে। এটা একটা বিধান আছে পারিবারিক বিধানের মধ্যে, কিন্তু এটা চাইলেই আপনি গায়ের জোর করে বা তাকে বাধ্য করে তারাই দিতে পারবেন না। তাকে ওই সুযোগ করে দিতে হবে, বা তাকে আমি যেটা সমাধান দিয়েছি যে এই ধরনের যারা নাকি এরকম সমাজ মানে গণতান্ত্রিক ইউরোপীয় গণতান্ত্রিক ওপেন খোলা মনে খোলা দেখে চলা পছন্দ করে, তাদেরকে তাদের জন্য যে সমাজ একটা তৈরি করে দেওয়া হবে, তাদের জন্য তাদের মতো একটা সমাজ গণতান্ত্রিক সমাজ তাদের থাকবে, সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে যাব না। যেমন আমরা হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম বা অন্য ধর্মের উপরে যেমন আমরা নিয়ন্ত্রণ করব না, ঠিক এরকম ভাবে ওদের এটাকে একটা ওই রকম একটা গোষ্ঠী হবে যারা নাকি এরকম নামে বা পরিচয়ে মুসলমান হলো, সে হবে কি ভিন্ন আকৃতি প্রকৃতির ভিন্ন সমাজ কাঠামোতে সে চলতে অভ্যস্ত বা চলার ইচ্ছা তার, তখন সে তার সমাজের মধ্যে তাদের জন্য ওই রকম সমাজ, হিন্দুদের যেমন হিন্দুদের সমাজ, খ্রিস্টানদের খ্রিস্টানীয় সমাজ আছে, তারা তাদের সমাজে, কিন্তু এই সমাজের প্রভাব যাতে আমার পরিবার অর্থাৎ আমি যে 500 পরিবার নিয়ে পাড়া গঠন করলাম, যেখানে আমি সৌন্দর্যমণ্ডিত নিরাপদ পরিবেশ দিতে চাই, আমার নারী যাতে আমার বিধিবিধান মেনে চলে, সেটাতে যাতে তাকে বিচ্যুত না করা হয়, তার উপরে যাতে সেই অর্ধনগ্ন বা এই ওপেন খোলা চলার যে নারীর যে প্রবণতা, এটা যদি সে রাস্তাঘাটে সারাক্ষণ দেখতে থাকে, তাহলে তার মধ্যে আমার যে প্রভাব অর্থাৎ আমার ব্যবস্থাপনা সেখানে বিঘ্নিত হবে। তাই তাকে এই কথা বলতে হবে যে তুমি যতক্ষণ আমাদের মধ্যে থাকবে ততক্ষণ আমাদের বিধিবিধান অনুসারে অর্থাৎ জাতীয় সংসদ কর্তৃক অনুমোদিত হবে, সে কিন্তু মানতে বাধ্য যদি আমাদের সাথে থাকে, ততক্ষণ এভাবে তুমি নিয়ন্ত্রিত থাকতে হবে। আর অথবা তোমাকে তোমার যে সমাজ আছে ওই রকম গণতান্ত্রিক সমাজ যেখানে যেখানে আছে সেখানে তুমি চলে যেতে পারো, বা চলে যাওয়ার জন্য আমরা তোমাকে সহযোগিতা করব, তোমাকে জোর করে বাধ্য করব না। কিন্তু আমাদের পরিবারের অর্থাৎ আমরা যারা 70% বা 80% 90% মানুষ যেভাবে চলতে চাই, যেভাবে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, এবং সকল অধিকারকে ভোগ করব, কিন্তু শান্তি নিরাপত্তার মূল কথা কি? আল্লাহ একজন, তার অধিকার আছে না? তিনি সৃষ্টি করছেন না?
তার অধিকার কি? যিনি স্রষ্টা তার অধিকার কি? তার হচ্ছে তিনি যে কোরআন শরীফে আদেশ করলেন যে তুমি এতটুকু এভাবে চলো, আপনি সেটা মানবেন না, এটা আপনার অধিকার। তাহলে যিনি সৃষ্টি করলেন, যিনি মালিক, তার অধিকার কোথায় গেল? তার অধিকারের কি হবে? তাকে ওই ব্যক্তিকে আমি এই প্রশ্নটুকু রাখবো ওই সমাজের সামনে, ওই ব্যক্তিগণের সামনে, যে আল্লাহর জেনে একজন, তিনি যে সর্বশক্তিমান এবং তিনি যে সমস্ত কিছু সৃষ্টি করছেন, তুমি হয়তো স্বীকার করো আর না করো, কিন্তু আমরা 90% মানুষ বা আমরা যারা এখানে মুসলমান আছি এই সমাজে, আমরা সবাই স্বীকার করি। আমাদের অধিকার, আমাদের শান্তি, আমার স্রষ্টার ইচ্ছা আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুকে তুমি ইগনোর করে তুমি একজন বা একটা পরিবার বা দুইটা পরিবার যা খুশি করবা, আর এটা শান্তি, আমাদের সামাজিক শান্তি নিরাপত্তা বিঘ্নিত করবা। তোমার মতো নারী আমার ঘরে আছে বা আমাদের সকলের ঘরে আছে, সেই নারীরা লাঞ্ছিত নিগৃহীত হবে, তাদের মধ্যে একটা বদ প্রভাব পড়বে, সেটা কি আমরা গ্রহণ করতে পারি? এটা কি কোনো মানবিক মূল্যবোধ দ্বারা স্বীকৃত? আর রাষ্ট্রীয় বিধান যা আছে তা তুমি মানবা না কেন? আর এরপরেও তাকে আমি কোথাও কোনো অবস্থাতেই এই পরিবারকে আমি এটা মানতে বাধ্য করবো না, জোর জবরদস্তি করবো না, শুধু তাকে এতটুকু বলবো, তুমি আমাদের মধ্যে যতক্ষণ, আমাদের ভিতরে যতক্ষণ আসো বা ঢুকবা, যতক্ষণ ভিতরে আমাদের সাথে চলবা, ততক্ষণ তোমাকে সে শালীনতা মেনটেন করতে হবে। আর এরপর তুমি তোমার মতো করে তোমার যে সমাজ সেখানে চলে যেতে পারবা, আমরা তোমাকে সহযোগিতা করব। বাস, এভাবে তার সমস্যার, এই সমস্যার সমাধান করতে, কোথাও কোনো বাড়াবাড়ি করা যাবে না। ঠিক আছে? এখন আমি নারীর নিরাপত্তা, নারীর পর্দা, পর্দার বিষয়টুকু আমি কিন্তু ওইভাবে, অর্থাৎ খুব বোরখা পরে, নাক মুখ দেখে, হাত পায়ে মোজা পরে চলতে হবে, এটা আমি আমার যে গবেষণা আছে তাতে আমি এরকম বাধ্যবাধকতা তৈরি করার মতো কোনো কারণ খুঁজে পাইনি। আর যদি আমরা এটা এভাবে করতে যাই তাহলে সেটা যান্ত্রিক ব্যবস্থা, এটা মানুষ যন্ত্র না, মানুষ হলো স্রষ্টার উত্তম সৃষ্টি, যার মধ্যে জিন দ্বারা চালিত, সে জিন আছে, একটা মানব দেহে কোটি কোটি জিন আছে, জিনের চিত্র চরিত্র কর্মতত্ত্ব যদি আমি ব্যাখ্যা করি তাহলে জিনিসগুলি আরো পরিষ্কার হবে। আমি এখন ওই দিকে যাইতে পারতেছি না। তাহলে আমি যা শান্তির সহজ কর্ম কৌশল মোহাম্মদ মুস্তাফা ইসলামের পরিবার থেকে যা শিখেছি, মোহাম্মদ ইসলামের পরিবারে এরকম কোনো, আমার জ্ঞান যতটুকু পড়ছে সেখানে এরকম কোনো খুব বাধ্যবাধকতা এরকমভাবে যে হাত পায়ের মোজা পরে একবারে চোখ রাইখা বাকি সব ডাইখা বাইন্দা চলতে হবে, এই ব্যাপারে হয়তো আমি প্রবেশ করলে অনেকে বিতর্ক করতে আসবে, আমি বিতর্কেও যাব না। আপনি যে কেউ যদি ওইটাকে ওইভাবে করে সেটা তার ব্যক্তিগত হইতে পারে, কিন্তু সে ব্যক্তিগতটা ততক্ষণ থাকবে যতক্ষণ গণতান্ত্রিক বিশৃঙ্খল সমাজ আছে। যখন আমি পারিবারিক সমাজ এবং রাষ্ট্রীয়ভাবে, অর্থাৎ পারিবারিক ব্যবস্থাপনা দিয়ে এই জাতীয় পারিবারিক সংসদ দ্বারা যে বিধিবিধান 70% জনগণের এবং 70% সংসদীয় সদস্যের সমর্থনে যে বিধিবিধান অনুমোদিত হবে, সেটা প্রত্যেকেই মানতে বাধ্য। কারণ সেখানে যদি সবাই বলে যে না আমরা একবারে নাক মুখ ডাইখা মোজা পরে চলবো, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। আর আমার গবেষণার তত্ত্ব অনুসারে আমি সেটা বললাম যে মেয়েরা স্কুলে যে স্কার্ট পরা, মাথা ঢেকে মুখটা খোলা রেখে সৌন্দর্যমণ্ডিত পোশাক পরে যে স্কুলে যায়, উপরের যে লুজ পর্দা অর্থাৎ বোরখা যেটা, সেটাও যতটুকু পরে তারা এতটুকুই, অর্থাৎ উপরে স্কার্ট নিচে লুজ, শরীর ঢাকার জন্য, এর চেয়ে বেশি না। এটা ঠিক আছে। আর এটার ব্যাপারে আমি আপনাদেরকে সাথে একটা কথা বলে দিতে চাই এখানে, যেহেতু আলোচনাটা এই বিষয়ে, আল্লাহ তাআলার নিকট আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আমাকে এই পোশাকটাই দেখাইছেন স্বপ্নে। আমার সামনে এই চিত্রটা উপস্থাপন করেছেন আল্লাহ, যে এর মানে যুবতী নারীদেরকে আমি দেখছি, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন যে গাড়িতে উঠতেছে, নামতেছে বা যাচ্ছে, হ্যাঁ, এরকম ভাবে স্কার্ফ পরে
মুখটা খোলা আর লুজ বুরখাটা যেটা একবারে নিচ পর্যন্ত তা আছে, এইভাবে এই ড্রেসে তারা চলাচল করতেছে। এটা আল্লাহ তাআলা আমাকে এই লিখিত লেখা, যখন আমার লেখা চলছিল তখন আল্লাহ তাআলা আমাকে চিত্র প্রদর্শন করেছেন স্বপ্নে। ঠিক আছে বন্ধুগণ, আমি আমার খোলামেলা কথা বলে দিচ্ছি, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, এটা তো আমার কিছু করার নাই। আর এটা জিন তত্ত্বের ভিতর ঢুকলে এটাই বাস্তব, এটাই সৃষ্টির মৌলিক রূপ। এখানে আমি সেটা আরো প্রমাণ করতে পারবো। বন্ধুগণ, আমি তো অনেক সময় নিয়ে নিছি, আমি তো এই সময়ে অনেক বেশি আলোচনা করতে চাইছিলাম কিন্তু পারি নাই, দুঃখিত। এই পর্যন্ত এই অংশটা এখানে থামিয়ে দিই, তারপরে বাকি অংশগুলি নিয়ে একে একে আলোচনা করতে হবে, কিন্তু আমি এখানে থামতে বাধ্য, সময় আমার অনেক হয়ে গেছে।